আচ্ছা, এটা একটা সেলফি ভিডিও, তার কারণ পাবলিক ডিমান্ড দেখছি, সবাই কামারের সঙ্গে ছবি তুলছে বলে আমরাও ছবি তুলতে এসেছি। গুড মর্নিং মুর্শিদাবাদ থেকে উঠেছি সকাল সকাল, অ্যাকচুয়ালি এই ভিউটার লোভে, যেই জন্য এখানে হোটেল নেওয়া। সকাল সকাল প্রথম রোদটা যখন এসে পড়ে ভারী সুন্দর লাগে, ইমামবাড়া দেওয়ালে যখন রোদটা পড়ে এসে। তো এই রাস্তায়, এই জায়গাটা, এই পাড়াটার নাম অ্যাকচুয়ালি চণ্ডীতলা। তো এখানে পরপর হাজারদুয়ারি থেকে ওই এদিকে হাজারদুয়ারি, এখান থেকে নিয়ে সোজা আরও ওই দিকের অবধি পরপর অনেকগুলি হোটেলই আছে। তো আমাদের সব থেকে ভিউয়ের জন্য পছন্দ হয়েছিল এই রাজলক্ষ্মী। তো দেখতেই পাচ্ছ ব্যালকনি থেকে এত সুন্দর একটা ভিউ। তাছাড়া হোটেলগুলোও বেশ ছিমছাম। আমাদের এই হোটেলটাও দেখলাম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবেরই ব্যবস্থা রয়েছে। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। আর সাথে এই একটা জানালা রয়েছে, সেটারও কাজ সরিয়ে দিলে খুব সুন্দর সব কিছুই দেখা যায়। আমি একবার ভিউটা সবাইকে ভালো করে দেখাই। এই নিজামত ইমামবাড়া বা বড়া ইমামবাড়া, খাটে বসে নিজামত ইমামবাড়া, একদম খাটে বসে ইমামবাড়া দেখা যায়। ইমামবাড়া দেখাচ্ছি একদম একদম। সকালবেলা ভিডিও অ্যাপিয়ারেন্স করে বলে আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে, তাহলে আমি তো কিছু করব। বা আমরা যে টুইনিং করেছি, আমি ওর বিগ সিস্টার, ও আমার লিটল ব্রাদার চলে গেছে। ওই যে এই যে খাটে বসে ইমামবাড়া দেখা যায়, উঠেই নিজামত ইমামবাড়া দেখা যায়। এই মজাটা নেওয়ার জন্যই এই জায়গাটায় থাকা। এই যে সকাল সকাল ঘোড়ার গাড়ি, আমরা মোটামুটি ভোর 4:30 থেকে টাঙা চলার আওয়াজ পেয়েছি। টাচ সিমেট্রি, মুর্শিদাবাদে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি বিস্তার হওয়ার আগে ডাচদেরও আগমন হয়েছিল। আর্লি 18th সেঞ্চুরি, অ্যাকচুয়ালি আর্লি 18th সেঞ্চুরি ব্রিটিশদের আসার আগে। হ্যাঁ, এটা তো অনেকদিন ধরে ওই ট্রেড, হ্যাঁ, এগুলোর পয়েন্ট ছিল। তো এখানে বেসিক্যালি ওই সমস্ত যারা ডাচ ব্যবসায়ী ছিলেন তাদেরই সমাধি, প্রতিপত্তিশালী ফ্যামিলি এবং তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি সমস্ত কবর এখানে আছে। টুমগুলো অনেকগুলি কবর রয়েছে, কিন্তু নাম নেই, সুতরাং কার সমাধি, কার কবর কোনটা সেটা জানার কোনো উপায়ও নেই। কবরগুলিতে নাম্বার রয়েছে, যাদের একদিন নাম পরিচয় সবই ছিল, বলা যেতে পারে তারা নাম্বার হয়ে এখন মাটির তলায় ঘুমোচ্ছেন। হ্যাঁ, আমরা ভাই বোন দুজনের ফটোগ্রাফার, আর মা আমাদের দুজনের কমন ফটোগ্রাফার। তো সেই নিজের কাজ চালিয়ে যাচ্ছিল। কাশিমবাজার রাজবাড়ি, কাশিমবাজার পুরনো রাজবাড়ি বলা ভালো, যদিও এখন এখানে রেনোভেশনের কাজ চলছে। ওই দিকটা দেখলে বোঝা যাবে। আমি একটু জুম করি। এই যে বাঁশ রয়েছে, রেনোভেশনের কাজ চলছে বলে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। তো তবু একবার তো একটু চোখের দেখা দেখতে ইচ্ছেই করে, বাইরে থেকেই হোক, তাই জন্য আসা। এই বিল্ডিংটা, এই রাজবাড়িটার স্থাপত্যশৈলীর মধ্যে কিন্তু ইসলামিক স্টাইল দেখতে পাচ্ছি না, নেই। বরঞ্চ কিছুটা ইউরোপিয়ান টাচ আছে, ইউরোপিয়ান স্টাইলের ব্লেন্ড আছে। স্টাইলটাই বেসিক্যালি হচ্ছে ওই ফিউশন, বেঙ্গলি ডিজাইন আর ইউরোপিয়ান ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, এই থামগুলো খুবই ইউরোপিয়ান থাম। শুধু ওই যে ওই ওপরে করে ওই
কি বলে না, অ্যাটিকের মতো করে ওই অ্যাঙ্গেল করে ওটা, এই ডিজাইনগুলো। মানে এইটার বেসিক্যালি আর্কিটেকচারটাই হচ্ছে বেঙ্গল ডিজাইন এবং ইউরোপিয়ান আর্কিটেকচার একটা ফিউশন। হ্যাঁ, খুবই মানে প্রভাব প্রতিপত্তিশালী রয় ফ্যামিলি জমিনদার, তো তাদের বাড়িগুলোর মধ্যে দেখা যায়। কাশিমবাজারের বিখ্যাত রায় পরিবারের এই পুরনো বাড়িটি এখনো পুরনো ডিজাইন নিয়ে কত পুরনো গল্প বলে চলেছে। তবে রেনোভেশনের পরে আদৌ কতদিন এই পুরনো গল্পগুলি বাজবে কে জানে। একদম গেটের সামনে একটা কূপ মতো দেখতে পাচ্ছি, হয়তো যে সময় তৈরি হয়েছিল, যে সময় ওয়ার্কিং ছিল পুরোপুরি, ওয়াটার ফাউন্টেন বা এরকম কিছু থেকে থাকবে, অথবা মাছ রাখা হতো যেভাবে, সেরকমও কিছু থেকে থাকবে। এখন আমরা এইটুকুই দেখতে পাচ্ছি, চারিদিকে জঙ্গল। আমি আর ভাই অলমোস্ট জঙ্গলে ঢুকে পড়েছি। কাশিমবাজার ছোট রাজবাড়ি যদিও পুরনো এবং বড় রাজবাড়ির চেয়ে এখন এটা আয়তনে মাপে অনেকটা বড়, তবুও লেগ্যাসি তো ওই লেগ্যাসি বলি বা ঐতিহ্য বলি, সে তো পুরনো বড় রাজবাড়ির সঙ্গেই বেশি মাখামাখি হয়ে আছে আমি বলবো। তবে এইটা এখন ওয়ার্কিং, এখানে ঢুকতে দেওয়া হচ্ছে এবং মিউজিয়ামও এই রাজবাড়িতেই রয়েছে। দুর্গাপুজোটা এখানে, হ্যাঁ, রায়বাড়ির বিখ্যাত দুর্গাপুজো এখন এখানেই হয়, যেটা আমরা আশা করতে পারি যে হয়তো আগে বড় রাজবাড়িতেই হতো, তাই না? পুরনো রাজবাড়িতেই নিশ্চয়ই না, ওটা কয়েক জেনারেশনের দুর্গাপুজো, এটা অনেক নতুন করা, সেটা দেখেই মনে হচ্ছে আর্কিটেকচার, হ্যাঁ, আর্কিটেকচারের স্টাইলটা সেমি মেনটেন করা হয়েছে, সেই ইউরোপিয়ান এবং বেঙ্গলি ট্র্যাডিশনাল আর্কিটেকচার একটা ফিউশন। বাট ওই আর কি, এটা নতুন, তো এটা বিশ্বাস যে আগে দুর্গাপুজোটা হয়তো ওই রাজবাড়িতেই হতো, পুরনো রাজবাড়িটা, কারণ কয়েক ট্র্যাডিশন ধরে দুর্গাপুজোটা হয়। হয়তো এখন রেস্টোরেশন চলছে বললে পুরনো বাড়িটা এখন হয়তো এখানে হয়, তো এটাই থিঙ্কিং। এই যে অংশটা, এইটাকে তুলনামূলকভাবে একটু পুরনো মনে হচ্ছে। এইদিকে আরও একটা তোরণ, আরও একটা গেট, আর এই অংশটা। এবার আমরা অ্যাকচুয়ালি ঢুকবো এই দরজা দিয়ে সবার আগে। এর ভেতরে একদমই ছবি তোলা বারণ, ছবি ভিডিও, শুধুমাত্র এই জায়গাটা আমি দেখাতে পারি। এই পুকুর, রাজবাড়ির পুকুর, মাছ গিজগিজ করছে, যদিও সেটা ভিডিওতে আসা পসিবল নয়। আর এই হলো রাজবাড়ির সাইড, যেদিক দিয়ে আমরা ঢুকেছি তার একদম পিছন দিকে এইটা পড়ে। এই দিকটা দেখে তাও পুরনো হলুদ রঙের একটা ছোঁয়া পাওয়া যাচ্ছে দূরে। আমরা এই দিক দিয়ে পুকুর ধার দিয়ে এলাম, এসে এদিকে রাজবাড়ির রথ রয়েছে, আর এই রাজবাড়ির গোবিন্দের মন্দির। এইটা আসলে এইটাকে অন্দর পুকুর বলা হতো, এই যে পুরনো ঘাট দেখা যাচ্ছে। আমরা যে এই দিক দিয়ে এলাম ওটা একটা বড় পুকুর যেখানে মাছ রয়েছে, আর এটা অন্দর পুকুর। এখন জানি না, পুরোটাই তো জঙ্গল, পুকুরের জল আছে নাকি সবটাই মাঠ হয়ে গেছে জানি না। ঠাকুর দালান, মঙ্গল ঘট, ডাব, অসাধারণ ডিজাইন, তার সাথে ঝাড়বাতি, কার্তিক পুজো, তাই জোড়া কার্তিক রয়েছেন এখন। উল্টো দিকে আর একটা মঞ্চ আর একটা সিংহাসনও রয়েছে যেটা ঢাকা। জোড়া কার্তিক, অসাধারণ ডিজাইনের চাঁদোয়া রয়েছে।
রাজবাড়ির চণ্ডী মণ্ডপের পাশে, ঠাকুর দালানের পাশে অ্যাকচুয়ালি আশুতোষ নাথ শিব মন্দির, আর এই হলো লক্ষ্মী মন্দির। আর যেই মন্দিরটার হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স বেশি আমি বলবো এই মন্দিরটা, যেখানে রানীমা পুজো করতেন একসময়, বেলতলার শিব মন্দির। যদিও বেলগাজার এখন নেই, তবুও মন্দির দাঁড়িয়ে রয়েছে। আর এইটা একেবারে নতুন জায়গা, রেস্টুরেন্ট এরিয়া। যেহেতু রাজবাড়িতে এখন গেস্ট হাউস রয়েছে, গেস্টরা থাকতে পারেন, পার্টলি হোটেল, সো এই রেস্টুরেন্টও রয়েছে। এই বাইরের দিক, এখানে ওয়াটার ফাউন্টেন রয়েছে, ওদিকে যেটা বললাম রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, ওই দিকটা থেকে আমরা ঘুরে এলাম। আর এবার আবার চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। বিখ্যাত জাহান কোষা কামানের সামনে আমরা ঢুকবো এবার। একদম ইনফরমেশন এখানে। 1637-এ ঢাকায় তৈরি হয়েছিল আর্কিটেক্ট জনার্দন কর্মকার, কিন্তু এটা পরে মোস্ট প্রবলি মানে এটা শাহজাহানের সময়, যখন দিল্লির নবাব শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহানের সময়, কিন্তু এটা যখন এখানে আনা হয় তখন গিফট করা হয় বেসিক্যালি। সেটা বাংলার সুবেদার তখন ছিলেন ইসলাম খান, বাংলার সুবেদার। অ্যাকচুয়ালি তৈরি করা যখন শুরু হয়েছিল তখন ইসলাম খান সুবেদার ছিলেন। গিফটও কি সেই সময় করা হয়েছিল? না, গিফট পরে করা হয়েছিল। এটা মনে করা হয় গিফটটা ইউজুয়ালি তখন মনে হয় দিল্লিতে অলরেডি অরঙ্গজেব চলে এসছে, সেই সময় এটা গিফট করা হয়েছিল। বাট সেই সম্পর্কে আমি তেমন কিছু ইনফরমেশন পাইনি। বাট হ্যাঁ, এইটা এখন যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এইটা এখানে ছিল না, অরিজিনালি তৈরি না। হ্যাঁ, অবশ্যই ঢাকায় তৈরি। এটা ঢাকায় তৈরি। এবং আরেকটা কথা হচ্ছে যে এটা 7 টন, এবং এটা কিন্তু সোনার উপর সমস্ত কিছু মিলে 8টি ধাতু। হ্যাঁ, টোটাল 8টা ধাতু। এই এতটা বড় একটা লোকাল ইনফরমেশন পেলাম যে এইটা কোনোদিনও অ্যাকচুয়ালি ফায়ার করা হয়েছিল কিনা কেউ জানে না। মানে এরকম কোনো এভিডেন্স নেই যে এটা দিয়ে যুদ্ধ করা হয়েছিল। আমি কোনো স্ক্রিপ্টেড ইতিহাস পাইনি এটার উপর, বাট লোকাল মানুষের সাথে কথা বলে জানলাম যে এমন কোনো এভিডেন্স নেই যে এটা দিয়ে ফায়ার করা হয়েছিল কোনোদিনও। হ্যাঁ, কিন্তু এইটা বলা যেতেই পারে যে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেটালার্জিক্যাল সায়েন্সের এটা একটা অসাধারণ নিদর্শন। হ্যাঁ, বাংলার নকশার মতো একেবারে। এটা যেমন বাংলার হাতের চুড়ির মতো করে বানানো। যদিও এই জায়গাগুলোতে কিছু ফার্সি লেখা ছিল, যেগুলো এখন আর দেখা যাচ্ছে না, ক্ষয়ে গেছে, ভোঁতা হয়ে গেছে। ঐতিহাসিক কাটরা মসজিদের সামনে এখন ভিতরে ঢুকবো। কোনো টিকিট লাগে না এখানে ঢুকতে। এই যে সাইডটা যেটা দিয়ে আমরা ঢুকলাম, এটা আমরা যতটা জেনে আসলাম, এবং ডিজাইন দেখেও বোঝা যায় যেটা আসলে পেছন দিক ছিল। ওই দুটোকে দেখা, এই দুটো যে মিনারেটস আছে, এটার একটা সিগনিফিকেন্স আছে। এটার সিগনিফিকেন্স হচ্ছে গিয়ে মানে পুরোনো দিনের ট্রাভেলার, মানে ভাগীরথী দিয়ে যারা যাতায়াত করতো, ট্রাভেলার বা মার্চেন্টস, তাদের জন্য এটা খুব একটা ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করা হতো। হ্যাঁ, যেটা বলা হচ্ছিল এই মিনার দুটোর কথা। হ্যাঁ, একদম। আমি একটু ইন্টারাপ্ট করি মাঝখানে, যদিও 4 কোণে 4টে মিনার ছিল, যেটা ওই আরো দুটো সামনে ছিল। হ্যাঁ, এটা তো পেছন দিক। মানুষের থেকে জানতে পারলাম আমরা। এইটা পড়িনি, স্ক্রিপ্টারে পাইনি। ওটা নাকি ওই ভূমিকম্পের সময় একেবারেই ধসে গেছে। 1899 পসিবলি, যদি আমি সালটা খুব ভুল না করি, 7 বার পর পর। তো এই মিনারেটস গুলোর সিগনিফিকেন্স হচ্ছে ওই আগেকার দিনে যখন ভাগীরথী দিয়ে মার্চেন্ট বা ট্রাভেলার্স এগুলো পাস করতো, বা ইভেন দূর থেকেও বড় বড় জাহাজ যখন মুর্শিদাবাদ অবধি আসতো আর কি, এমনিতেও দূরের ট্রাভেলার্সদের জন্য এই মিনারেটস দুটো অনেক দূর থেকে দেখা যায়। তো এইটা একটা ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করা হতো। আর কাটরা মসজিদ সম্পর্কে তো মানে হিস্টোরিক্যাল ফ্যাক্ট বলতে বলতে শেষ করা যাবে না, কিন্তু শর্টে যদি বলা হয় তা মোটামুটি ওই
18th সেঞ্চুরি আর্লি, মানে 1723, 1723, 1724 ওরকম একটা টাইমে তৈরি হয়। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ এইটাকে তৈরি করেছিল, এই তৈরি করেছিলেন এবং ওনার প্রিয় জায়গা বলেই হয়তো ওনার কবরটা, ওনার সমাধিটাও এখানেই আছে, যেই জন্য নিজের কথা মানে নিজের সমাধির কথা ভেবেই তৈরি করেছিলেন। এবং না আরেকটা ব্যাপার, এটা ওই স্যার যদুনাথ সরকারের তো প্রচুর কাজ আছে, বিখ্যাত হিস্টোরিয়ানরা সবাই জানে, তো তার মতামত অনুযায়ী মানে মুর্শিদ কুলি খান এখানে নিজের মানে এই আর্কিটেকচারটা দিয়ে নিজের নবাবিয়ানা অনেকটা শো করতে চেয়েছিলেন। এবং এটা স্টাইলটা একটা অসাধারণ, পুরোটাই ব্রিক্সের, এখানে কোনো কালার নেই, না শুধু ব্রিক্স। একটা একটু ইন্টারাপ্ট করি, শিব মন্দির মসজিদ চত্বরে একমাত্র এখানেই পাওয়া সম্ভব। তো আমি একটু এখানে ইন্টারাপ্ট করে বলতে চাই, স্যার যদুনাথ সরকারের মতামত অনুযায়ী জানা যায় যে হিন্দু ছিলেন, উনি হিন্দু ফ্যামিলি থেকে বিলং করতেন, দাক্ষিণাত্যের হিন্দু ছিলেন, মিশ্র তাদের সারনেম ছিল। তো ঘটনাচক্রে যদি খুব ভুল না করে থাকি সূর্যনারায়ণ মিশ্র মিশ্র সারনেম ছিল মুর্শিদ কুলি খাঁ। হ্যাঁ, তিনি পরে যে পালিত পিতা অ্যাকচুয়ালি উনি একজন ইরাকি বণিক, ইরাকি বা ইরানিও হতে পারে, কারণ এটা নিয়ে মতবিরোধ আছে। তো ওনার কাছে পালিত হন, কারণ বাবা মা মহাবাড়িতে খুব অল্প বয়সে, একদম শিশু বয়সে মারা যান। তো সেই ব্যবসায়ী ওনাকে কিনে নেন এবং পরবর্তীকালে দত্তক নিয়ে ওনাকে মানুষ করেন। তো সেই জন্য উনি মুসলিম হন, যদিও যখন দিল্লিতে মুঘলদের দরবারে উনি চাকরি করতে আসেন তখন তার নাম ছিল কর্তলব খান। একটু দেখিয়ে দিই ভাঙা মিনার, যেটা ওই ভূমিকম্পে নষ্ট হয়ে যায়, এটার একটা। এই যে এই স্ট্রাকচারটা দেখেই বোঝা যায় যে শুরুর দিকে আসলে এটাই সামনের দিক ছিল, পরে এখন ওই দিকটা দিয়ে এন্ট্রান্স করা হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, একটা হচ্ছে ও তো হিন্দু মন্দির দেখালো যে এরকম খুবই ইউনিক যে মসজিদের প্রিমাইসেসে হিন্দু মন্দির, এখানে কিন্তু এই মসজিদটা বানাতে প্রচুর হিন্দু মন্দিরের ইটও ইউজ করা হয়েছে, এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। বাট এইটা নিয়ে দুই ধরনের মতামত আছে। একদম, একটা মতামত হচ্ছে গিয়ে যে ভবিষ্যতে, তুই তো বলছিলি ধর্মান্তরকরণের কথাটা, উনি আবার ফিরতে চেয়েছিলেন তখন হিন্দু ব্রাহ্মণরা, কুলিনরা ওনাকে অ্যালাউ করেননি, তাই জন্য রেগে গিয়ে প্রচুর হিন্দু মন্দির উনি ধ্বংস করেছিলেন এবং সেই এনে এটা বানিয়েছিলেন। এই কারণে এখানে এইটা একটা মতামত, কিন্তু যদি আবার তাই হবে তাহলে এই শিব মন্দিরটাকে যত্ন করে বানানো, কারণ হচ্ছে রেগে গিয়ে হিন্দু মন্দিরের ইট দিয়ে মসজিদে সেটাকে প্লেস করে মসজিদ বানানো যেতে পারে, কিন্তু রেগে গিয়ে তো শিব মন্দির বানানো যায় না, বানানো যাওয়া সম্ভব নয় মসজিদের প্রিমাইসেসে। তো ওই আর কি, মানে হিস্ট্রি তো শুধু ফ্যাক্ট নয়, ফ্যাক্ট প্লাস অপিনিয়ন দিয়ে তৈরি হয়। সেইটা দেখে আরও একটা অনুমান আমরা করতে পারি যে হয়তো আসলে নিজের অতীতটাকে মনে রেখে উনি শিব মন্দিরটা বানিয়েছেন, যেহেতু উনি হিন্দু ছিলেন। তো এটাও একটা অনুমান হতে পারে। বাট হ্যাঁ, এটা একটা ইউনিক হিস্টোরিক্যাল ফ্যাক্ট যে মন্দিরের প্রিমাইসেসের ভেতরে শিব মন্দির এবং প্রচুর জায়গায় হচ্ছে হিন্দু মন্দিরের ইট আছে, যেমন মিনারেটস। এই আরেকটা, তো এই দুটো মিনারেটস অ্যাকচুয়ালি ওই ন্যাচারাল ক্যালামিটি মানে হচ্ছে ওই ভূমিকম্পে ভেঙে গিয়েছিল। আচ্ছা, এইটা কিন্তু ওই আর্লি 18th সেঞ্চুরি, মানে ওই 1724 ওরম টাইমে মুর্শিদ কুলি খাঁ তৈরি করেছেন, এটা মনে বললাম আমি। হ্যাঁ। এবার আমরা আবার এখন যে দিক দিয়ে এন্ট্রান্স ওই দিকে চলে যাব, কারণ আমাকে ভেতরে ঢুকতে হলে ওই সাইডটা দিয়েই ঢুকতে হবে। এইবার আমরা ফাইনালি ভেতরে ঢুকছি। অসাধারণ। আমি আর ভাই অনেকক্ষণ ধরেই যেটা দেখার এবং বোঝার চেষ্টা করছিলাম, এই যে প্লাস্টার ভাঙা দেখা যাচ্ছে এবং সেটাতে সাদা রং দেখতে পাচ্ছি, এটা তো ওই সময়ের হওয়ার কথা কি? এটা পরে রেস্টোরেশন হওয়া। হ্যাঁ,
কুলুঙ্গি। তার কারণ এই ভিতরেও মিনার রয়েছে, ভিতরের যে পুরো স্ট্রাকচারটা, এখানেও 4 কোণে 4টে মিনার আছে। ডোমের স্ট্রাকচারগুলো দেখি আমি, তাহলেই বোঝা যাবে যে এইটার অরিজিনাল কালার প্যালেট হচ্ছে এইটাই একদম, মানে এটার উপর কিছু সাদা ছিল না। কারণ এমনিতেও আশা করা যায়, কারণ মুর্শিদ কুলি খাঁ যে সময় তৈরি করিয়েছিলেন তখন প্লাস্টার টেকনোলজি তো আসেনি, ছিল না প্লাস্টার টেকনোলজি। আরও একটা কথা, এই যে দুটো টাওয়ার অরিজিনালি যেটা পেছন দিক ছিল, পেছন দিকের টাওয়ার, এই দুটোরও কিন্তু উচ্চতা আরও অনেক বেশি ছিল। তো কিছুটা কেউ কেউ মনে করেন, বেশ কিছু স্কলার মনে করেন যে বসে গেছে অনেকটা। আবার ওপর দিকে গম্বুজ ছিল, সেও ভেঙে গেছে ভূমিকম্পের কারণে, ন্যাচারাল ক্যালামিটির কারণে। তো যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যতটুকু রয়েছে এই বেঁচে রয়েছে। বিরাট একটা এলাকা নিয়ে তৈরি, অসাধারণ একটা জায়গা, অসাধারণ এক্সপিরিয়েন্স আমাদের কাছে। এই যে এখানে ডিফারেন্সটা খুব ভালো করে দেখা যাচ্ছে, এইটা পুরনো, ওই ইটকে গুঁড়ো করে একটা লেয়ার করা, যেটা ছোট ছোট ইটের টুকরো দেখা যাচ্ছে। আর এটা কিন্তু রেস্টোরেশনের সময় করা, অনেক পরের সময়ের প্লাস্টার। একদম এই জায়গাটা দেখে আমাদের কাছে আরো ব্যাপারটা পরিষ্কার হচ্ছে। যেটা ওই কালার কোডিংটার কথা বলা হচ্ছে, যেটা মুর্শিদ কুলি খান তৈরি করেছেন, এটা অরিজিনালটা, এইটা হচ্ছে বেসিক্যালি কালার কোডটা। সেটা তো ডোমগুলো দেখতে বোঝা যায়। এটা দেখে আমরা একটু সুড়ঙ্গ ভেবে ফেলেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, এটা ওপরের যে তলাটা রয়েছে তার বেসটা। এইখানকার ইটগুলো আবার একটু আলাদা মনে হলো। এই যে এই জানি না, ও না, এইটা কোথাও লম্বায় বসানো, কোথাও চওড়ায় বসানো। এইটা তো এই এরকম সরু, হ্যাঁ ক্যাসেটের মতো। হ্যাঁ অ্যাকচুয়ালি এই আমরা উপরে উঠলাম, এইরকম আসনের আকারে অনেকগুলি ব্লক করা রয়েছে চারিদিকে। আমরা শুনেছি যতদূর যে টোটাল 2000 এরকম আসন পুরো জায়গাটায় করা রয়েছে, যাতে করে 2000 মানুষ একসাথে প্রার্থনা করতেন, নামাজ পড়তেন এখানে। এবং রাস্তার পাটটা কিন্তু বেসিক্যালি পাথরে করা, কিন্তু মানে অল্টার, এইটা পাথরে করা, এটা পাথরে করা, ওই ছোট ছোট ব্রিকগুলোতে করা। এইটুকু ব্রিকগুলোতে, ওইটা ওইগুলো করা একদম। এই জায়গাগুলো কিন্তু আবার ইটে করা। আর এই তলায় যে কুঠুরিগুলো রয়েছে, ঘর অ্যাকচুয়ালি ছিল মৌলবীদের, মানে যারা টিচার ছিলেন। আর নিচের তলায় যে কুঠুরিগুলো দেখলাম আমরা, সেখানে চারদিকটা ঘিরে সেখানে ছাত্ররা থাকতো, মাদ্রাসার যে ছাত্ররা। ভেতরটা একটু ঢুকি। হ্যাঁ, এবং আমি বলবো যে একবার ডম যদি কোনো একটাকে একটু দেখানো যায়, মানে জুম করে দেখানো যায়, তুই একবার চেষ্টা কর, কারণ আমার মনে হয় তোর তো হাতটা আর একটু উপর অবধি যাবে, আমার মনে হয় সুবিধা হবে। জাস্ট জুম কর। প্লাস্টারটা কেমন ছিল? প্লাস্টার তো সেই সময় ছিল না, আর্লি 18th সেঞ্চুরি। এই ব্যাপারটাতে কি বোঝা যাচ্ছে? দেখ তো। হ্যাঁ, বোঝা যাচ্ছে। এই যে থিমটা, এই কালারটা, এবং হ্যাঁ এই যে থিমটা, ঠিক আছে। এবং ঘুরে এসে এইটা হচ্ছে রেস্টোরেশন। এক মিনিট দেখি বোঝা যাচ্ছে। এই যে এটা অ্যাকচুয়ালি রেস্টোরেশনের অ্যাটেম্প্ট। তার কারণ হচ্ছে এটা কিন্তু সিমেন্ট। হ্যাঁ, না পুরোটা সিমেন্ট নয়, অ্যাকচুয়ালি সুরকি আছে। হ্যাঁ, কিন্তু ভেতরটা এটা হচ্ছে ইট গুঁড়ো করা মাখা। তো এইটা বেসিক্যালি মুর্শিদ কুলি খাঁর কাজ, মুর্শিদ কুলি খাঁর মেয়ের কাজ, ওনার যারা কর্মচারী, মানে যারা কাজ করেছিলেন। বাট এইটা কিন্তু উপরের কাজ, পরে রেস্টোরেশন। এই যে এখানে ঘরের পার্টিশন দেখা যাচ্ছে, তো এইখানেই ঘর ছিল মৌলবীদের থাকার জন্য। আর নিচতলা, যেটা বললাম, নিচতলাটা ছিল ছাত্রদের জন্য। ওই দিকটা, ওই সামনের দিকটা এখনো অনেকটা গোটা রয়েছে মনে হচ্ছে, কিন্তু রেস্টোরেশনের পর মনে হচ্ছে এখানে সারাই করা হয়েছে। প্লাস্টারগুলো অনেক মসৃণ। উপরটা একটু জুম কর, তাহলেই বোঝা যাবে যে রেস্টোরেশন পার্থক্যটা দেখাচ্ছে। এই জায়গাটায় এতটা মসৃণ নয়, এই দেয়ালটা, স্ট্রাকচারটা একটু কাছে আয়, নাহলে একটু জুম কর। হ্যাঁ, আমি জুম করেছি। হ্যাঁ, তাহলে একটু বোঝাই।
এই জায়গাটা একটা মসৃণ নয়, এটা প্লেন নয়, মানে বোঝা যাচ্ছে যে এবড়ো খেবড়ো এবং হয়েছে, কিন্তু উপরটায় যদি একটুখানি জুম করিস তাহলে বোঝা যাবে ওই জায়গাটা সমান। হ্যাঁ, রেস্টোরেশন করার ট্রাই করা হয়েছে, হয়তো ওই জায়গাগুলো আরো ভেঙে গেছিল সেই কারণে কতটা মসৃণ করা, এবং উপরটায় একটু দেখা যাচ্ছে যে খুব আধুনিক প্লাস্টার করা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি লাইনটা গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আগের কাজ, এটা পরে রেস্টোরেশন আইটেম। এবং আধুনিক বালি সিমেন্টের টাচ দেখে বোঝা যাচ্ছে এটা সুরকিও নয়, না ওপরের এইটাই অ্যাকচুয়ালি সুরকিও নয়। এই যে এই জায়গাটা যেটা বলছি যে অনেকটাই পরের দিকে করা হয়েছে বোঝা যাচ্ছে, কারণ কালার ইউজ হয়েছে ওই সময়ের। হ্যাঁ, এটা তো পরে করা। হ্যাঁ, মূল মসজিদের ভিতরে ঢুকে মনটা হারিয়ে যায়, যেন মনে হয় এই যে ঠিক থেকে ভিড়ের কলকাকলি শান্ত হয়ে গেলেই এখানকার ধ্বংসাবশেষের টুকরো টুকরো ইট কাঠ পাথরগুলি যেন কত গল্প আমাদের কাছে তুলে ধরবে। এই সামনের দিক দিয়ে অ্যাকচুয়ালি এবার আমরা বেরোবো এবং এখানেই পাবো মুর্শিদ কুলি খায়ের কবর, যেটা অ্যাকচুয়ালি বলেছিলাম কালও ওনার বড় মেয়ে আজিমুন্নিসা বেগমের সমাধি দেখার সময়, যে নবাব মুর্শিদ কুলি খাও একই ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তার ইচ্ছা অনুযায়ী তারও কবরটা এইভাবেই রয়েছে, যেটার ওপর দিয়ে মানুষ চলাচল করবে। কারণ উনি বিশ্বাস করেছিলেন যে উনি যদি জীবনে কোনো পাপ করেও থাকেন রাজ্য শাসন করতে গিয়ে, তাহলে এই যে তার বুকের ওপর দিয়ে মানুষ চলাচল করবে তার ফলে সেই পাপ ধুয়ে যাবে। এই যে তার কবর। তো নবাবের এই ইচ্ছাই ছিল, তাই জন্যই এইভাবেই কবরটা তৈরি। এবং যেটা বললাম যে তার আজিমুন্নিসা বেগমের কবরও এইভাবেই তৈরি। তার সাথে আসলেই কোনো পাপ করেছিলেন কি না সেরকম লোককথায় বা রূপকথায় বিশ্বাস করার কোনো দরকার নেই। আমরা এবার কাটরা মসজিদের পরিদর্শন শেষ করে বেরিয়ে যাচ্ছি। এবার আমাদের প্ল্যান আছে লাঞ্চ করে নেওয়ার, তাই তো? হ্যাঁ, এবারে একটা ব্রেক নিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। একটা অসাধারণ জায়গা লাঞ্চ করতে যাচ্ছি, সামথিং স্পেশাল। অন্তত ইচ্ছে প্রকাশ করেছি এখনো অবধি। ইচ্ছে প্রকাশ টাইম আছে, ওই তুই সব জায়গায় ছবি না তুললে ঠিকঠাক টাইমে লাঞ্চ করতে পারবো। এটা খুব অপমানজনক ছিল, না না ঠিকই আছে, কারণ আমি পুরো ট্যুরে আমার 3টে ছবি হয়েছে, 3টে এখনো অবধি। এশেল এটাও আমাদের লিস্টে ছিল, এখানে আসার শখ আমাদের, তার কারণ শিয়াগঞ্জ, এখানে এই রেস্টুরেন্টটা এশিয়ান আসলে অরিজিৎ সিং। তো যদিও ওনাকে তো আর দুজনের সাথে পাওয়া সম্ভব নয়, কিন্তু রেস্টুরেন্টটাতে আসার এবং এখানে কুইজিন কিছু খেয়ে দেখার আমাদের খুব শখ, তাই আসা। এখানে একটা অনেস্ট রিভিউ দিতে চাই। খাবারের দাম খুবই রিজনেবল আর খাবারের মান খুবই সাধারণ লেগেছে। এত উত্তেজনা নিয়ে খেতে যাওয়ার পর একটু আশাহতই হয়েছিলাম। কাঠগোলা প্যালেস, এই তোরণ, এই গেট দিয়ে ঢুকে আগেই বিরাট বড় বাগান, অনেকটা জমির ওপরে। এই বিশাল বাগান বাড়িটি তৈরি করিয়েছিলেন মারওয়াড়ি জৈন দুগ্গর পরিবার। মূলত 4 ভাইয়ের নাম পাওয়া যায়, যাদের মধ্যে 2 বড় ভাই লক্ষ্মীপদ সিং দুগ্গর আর ধনপদ সিং দুগ্গর প্রধান ছিলেন। গোপন সুড়ঙ্গ যা এখন বাইরে থেকে বন্ধ। জানা যায় বাড়িটি তৈরি হয়েছিল 1780 খ্রিস্টাব্দে, যদিও উইকিপিডিয়া ঘাটলে দেখা যাবে যে বাড়িটি কমপ্লিট করতে 100 বছর সময় লেগে গিয়েছিল। 1873 সালে বাড়িটি কমপ্লিট হয়েছিল। একথা বলাই বাহুল্য যে বাড়ির চারিপাশে ঐশ্বর্যের ছড়াছড়ি। মুর্শিদাবাদ যে শুধুমাত্র নবাবী আমলের ইতিহাসই বহন করে চলেছে এমন নয়, বরং মারওয়াড়ি জৈনদের হাত ধরে সম্পদে ফুলে ফেপে উঠেছিল তারও প্রমাণ। মূল বিল্ডিংয়ের সামনে এই বড় পুকুর আর এই কমলা মাছগুলি দারুণ মজাদার।
ছোট ছোট দুটি ছেলে বসে মাছের খাবার বিক্রি করছিল, অনেকেই খাবার কিনে এদের খেতে দিচ্ছিলেন এবং এই এক দৃষ্টিনন্দন ব্যাপার ছিল আমাদের সবার কাছে। বাড়িটির নামকরণের পিছনেও অনেক থিওরিজ রয়েছে। যেমন অনেকে বলে থাকেন যে বাড়ির আসল নাম কাঠ গোলাপ বাগান বাড়ি, কারণ দুগ্গর ফ্যামিলির আসলে কাঠ গোলাপের বাগান ছিল। আবার অনেকেই বলে থাকেন যে না, আসলে কাঠের ব্যবসা এবং কালো গোলাপের ব্যবসা ছিল। বিরাট জমির অনেকটা অংশ জুড়ে বিশাল আম বাগান ছিল, যা এখনো দেখা যায়। সারা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দেবদেবীর এই ছোট ছোট মন্দির রয়েছে। আর রয়েছে পরেশনাথ বা আদিনাথের জৈন মন্দির। যেহেতু দুগ্গর ফ্যামিলি ছিলেন জৈন, তাই এটাই স্বাভাবিক। মূল বাড়ির ভিতরে যেখানে এখন মিউজিয়াম, সেখানে ক্যামেরা অ্যালাউড নয়, কিন্তু এই মন্দির চত্বরে বা মন্দির ভিতরেও ক্যামেরা নিয়ে ঢোকাই যায়। ঐশ্বর্যের সাথে আমোদ প্রমোদ ওতপ্রোতভাবে জড়িত প্রমাণ এই নাচঘর। বিখ্যাত দুই মাছ হিরে ও মতি, তাদের সমাধি এখানেই। বলা হয় যে দুগ্গর ফ্যামিলির যে 4 ভাইয়ের 4 স্ত্রী ছিলেন, তাদের অতি প্রিয় মাছ ছিল এরা। হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম, এবং এটা কিন্তু জগৎ শেঠের মিউজিয়াম, জগৎ শেঠের বাড়ি নয়, কিন্তু বসত বাড়ি নয়। স্থানীয় লোকেরা যাই বলুন না কেন, আসলেই এটি জগৎ শেঠদের বসত বাড়ি হতে পারে না। তার কারণ তাদের আসল বাড়ি, বসত বাড়িটি ভাগীরথীর তীরে তলিয়ে গিয়েছিল। পরে এই বাড়িটিকে তৈরি করা হয় এবং যেটি এখন মিউজিয়াম। চারিদিকে যেমন ধনৈশ্বর্যের ছড়াছড়ি, তেমনি মিউজিয়ামটিও অসাধারণ। যদিও ভিতরে ক্যামেরা অ্যালাউড না হওয়ার জন্য ভিতরে যে কালেকশন রয়েছে, অপূর্ব কালেকশন, সেটা কাউকে দেখানো সম্ভব নয়। মাটির তলার গুপ্ত ঘরে ঢুকছি, কিন্তু এখানেও ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা কিছু অ্যালাউড নয়। এইদিকে আবার গুপ্ত সুড়ঙ্গ রয়েছে, একইভাবে ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। জগৎ শেঠরাও ছিলেন জৈন, তার সাক্ষ্য বহন করে চলেছে এই জৈন মন্দির। মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় দিনের লিস্টে শেষ জায়গাটি ছিল নসিপুর রাজবাড়ি। এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন মহারাজা দেবী সিং 1776 খ্রিস্টাব্দে। মুঘল যুগের স্থাপত্য ভাস্কর্যের বহু নিদর্শন এখানে মেলে। আবার ইউরোপীয় ধাঁচের স্থাপত্যেরও বিভিন্ন ব্লেন্ড চোখে পড়ে। টিকিট কেটে ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়ে একটি আর্ট গ্যালারি, যা অত্যন্ত মনোমুগ্ধকর। তবে এখানেও মূল বাড়ির ভিতরে ক্যামেরা অ্যালাউড না হওয়ার জন্য দ্রষ্টব্য জিনিসপত্রগুলি দেখানো সম্ভব নয়। পরবর্তীকালে রাজা উথমান সিং এর প্রতিষ্ঠিত একটি ছোট মন্দির, যেখানে হাতির দাঁত এবং মার্বেলের দুর্দান্ত কাজ রয়েছে। আর এই মন্দিরে সেই বিগ্রহরা থাকেন যাদেরকে ঝুলনে বের করা হয়। এই 25 চূড়া মন্দির, ভৈরবজি মহারাজ, জয় দুর্গা এবং নবদুর্গার মন্দির। তার মুখোমুখি এটাকে সারাউন্ড করে ছোট্ট ছোট্ট কুলুঙ্গির মতো করে অনেক ছোট্ট ছোট্ট দেবদেবীর মূর্তি রয়েছে এবং মন্দিরের আকার দেওয়া হয়েছে। সারা ভারতবর্ষের অনেকগুলি তীর্থস্থানের দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। কাজে মানুষ বিশ্বাস করেন যে এই মন্দিরগুলি পরিদর্শন করলেই সারা ভারতের সব তীর্থ দর্শন হয়ে যায়। রাজবাড়ির সামনের নহবতখানা এবং পিছনে ফাঁকা প্রান্তর। এখন নসিপুর রাজবাড়িরই একদম সাইডে, যেটা ভেতর দিয়েও দেখা যায়, একেবারে ভেঙে পড়া পুরো একটা বিল্ডিং। সম্ভবত এটা রাজবাড়ির পুরনো কোনো অংশ বা কোনো দফতর
বা কারোর বাসস্থান হয়ে থাকবে, কিন্তু এই বিষয়ে কোনো রকম ইনফরমেশন আমরা পাইনি, তাই সবটাই অনুমান। স্থানীয় এক দাদার কাছ থেকে জানতে পারলাম যে এটা আসলে পুরনো রাজবাড়িরই অংশ, মন্দির একটা। দেখি ভেতরে যাই। পাশের এই ধ্বংসাবশেষ পেরিয়ে অবশেষে মন্দিরে ঢুকে দেখলাম গরুর মূর্তি এবং তার 2 কাঁধে লক্ষ্মীনারায়ণ। আর ভগবান দর্শন করেই আমাদের দ্বিতীয় দিনের মুর্শিদাবাদ ভ্রমণ আমরা শেষ করলাম।